আমার একটা সেটেল লাইফ দরকার। বিয়ে পরিচয়টা অনুভব করছি এই কারণে, দেখেন আমার তো একটি বাচ্চা আছে এবং আমিও সম্মতি কিছুটা পোষণ করেছি যে যদি আমি যেহেতু ম্যাচুরেট মেন্টালিটির, এরকম কোনো কিছু হলে, পজিটিভ দিক থেকে কোনো কিছু হলে, তাহলে এখন না, আজকেও না, কালকেও না, হয়তো বা কখন হবে আমি নিজেও জানি না। তবে পরিকল্পনা হচ্ছে, এই ব্যাপারে আমারও মত আছে। এটা তবে কি এবার সকল জল্পনা কল্পনা শেষ হচ্ছে? অপু বিশ্বাস কি আসলে নতুন করে দ্বিতীয় বিবাহ করতেছেন? সকল বিষয় নিয়ে থাকবে আজকের ভিডিও। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং মেগাস্টার শাকিব খানের সাথে অপু বিশ্বাসকে আসলে কেমনটা মানিয়েছিল এবং এরা যদি দুইজন আলাদা হয়ে যায় তাহলে কেমন হবে, বিষয়টা অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না। দরকার। হ্যাঁ, চেঞ্জ এই কারণে দরকার। আমি আরেকটা জিনিস একটু বলতে চাই যে যেটা হয়তো তোমার সাথে মানাচ্ছিল না, এটা হয়তো একটু দেরিতে হলো তোমার বোধগম্য আমার হয়েছে। বোধগম্যটা তাই না? হয়েছে, সো আমি থ্যাঙ্কফুল জানাই যে নিজেরা তাদের কারণে অকৃতজ্ঞবান পাবলিকের কাছে হয়েছে, আর ফলশ্রুতিভাবে অপু বিশ্বাস একটা গুড প্রেজেন্টেশন কাজে নিজেকে যুক্ত করতে পেরেছে। বেঁচে গেছো। বেঁচে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে দেশের বাইরেও, বিশেষ করে একটু আমি যদি পার্শ্ববর্তী দেশের গল্প বলি, একটু বসিরহাট, আগরতলা ওই অ্যাঙ্গেলে যে ওদের ওখানে ওগুলোকে বলা হয় মাচা, মানে মঞ্চ। সেখানেও কিন্তু তোমার একটা ডিমান্ড আছে, অনেক শো করেছে 100%, ওইখানে। হ্যাঁ হ্যাঁ। তো ওইখানে অনেক সময় অনেকগুলো ভিডিও ক্লিপ এসছে যেখানে হয়তো এমন অ্যাঙ্গেলে অপু বিশ্বাসের শর্টসগুলো নেওয়া হয়েছে যাতে অপু বিশ্বাসকে দেখতে অড লাগে, এবং ওই জিনিসগুলো কিন্তু মানুষ ছড়িয়েছেও। এক্স্যাক্টলি। আমি কি ভুল বললাম? না না না, একদম পারফেক্ট, কারণ তুমি সোশ্যাল মিডিয়ার মানুষ, তুমিও জানো, সবাই জানে, এবং এই দর্শক যারা এই মানে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন তারাও এই বিষয়গুলোর সাথে রিলেট করা। সো আমার ওভারঅল মিলে একটা কথাই বলবো তখন দাদা, অনেকে বলেছিল এটা এটা নায়িকা এরকম কেন, এই যে বিষয়গুলো এসেছিল কিন্তু। এক্স্যাক্টলি। আমি পরিশেষে একটি কথা স্পষ্ট বলতে চাই দাদা, আমার ক্যারিয়ার আমাকেই তৈরি করতে হবে, যেটা আমি আজও অব্দি রান করছি। যখন আমার যেটা মনে হবে যে এটা আমার জন্য প্রযোজ্য নয়, সেখান থেকে আমি নিজেকে পিছিয়ে আসবো। So আমি সেটাই করেছি। যেমন আবারও বেলা শেষে একটি উদাহরণ সারা জীবনই আসবে আমার মনে হয়, আমার লাইফ থেকে শুরু করে এবং কাজের জায়গা পর্যন্ত। শাকিব খান আগে বাংলা সিনেমায় অনেক কাজ করতেন, এখন কিন্তু সে বাইরের টিম নিয়ে কাজ করে। এটা নিয়ে অনেকেই অনেক কথা ছড়িয়েছেন। তো বেলা শেষে রেজাল্ট যখন তোমরা দেখতে পেরেছো, তখনই কিন্তু তোমরা বলেছো যে না, ওয়াজ একমাত্র 1 থেকে 100 অব্দি হিরো বলতে গেলে শাকিব খানের নামটাই আসে। তো সে তার বেটারমেন্টটা জানে যে কোথায় আমাকে কোথায় ইনভলভ হতে হবে, কখন কোন সময়। তা আমি তার ব্যতিক্রম নই। দ্যাটস ইট। অপু, থ্যাংক ইউ সো মাচ আমাদের এই অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তোলার জন্য। না, এবং দাদা। অনুষ্ঠানটার প্রায় শেষ প্রান্ত, এখন আমাদের থার্ড সেগমেন্ট, এবং থার্ড সেগমেন্টটা কি সেটা তোমাকে পরে বোঝাচ্ছি, আগে একটু দর্শকদেরকে বলে আসি। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের তৃতীয় এবং সর্বশেষ সেগমেন্টে এখন আমরা যাব, যেই সেগমেন্টটির নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। ওখানে বলেছি, তুমিও শুনেছো, ঘটনাটা হচ্ছে আমাকে মনে হচ্ছে যে আমি কোনো কাঠগড়ে উঠে গেছি। যাহা বলিব সত্য একদম বলিব। সত্য বিনা মিথ্যা বলিব না, ব্যাপারটা এরকমই। এখন এটা তোমাকে প্রতিজ্ঞাও করতে হবে। আমি তো বলেছি, তুমিও বলো, তাহলে আমি বুঝবো যে তুমি সত্য কথা বলবো। না, বলো। আমি অলওয়েজ সত্যি কথা না, বলি বলতে দাদা। হবে। আচ্ছা, যাহা বলিব সত্য বলিব। ঠিক আছে, ডান। আচ্ছা, ছোট ছোট করে প্রশ্ন, ছোট ছোট করে উত্তর। উত্তর যদি বড় দিতে ইচ্ছা করে দিতে পারো, কোনো সমস্যা Okay. নেই। কথায় কথায় চলে এসছে অনেকবার একজনের নাম, পুরো ইন্টারভিউ জুড়ে, এবং তোমার জীবন জুড়েই তার নাম আছে, এবং বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার, বা আরো যদি বড় কিছু বলা হয়, শাকিব খান এক নামে বলো। হ্যাঁ, তো খান সাহেবকে এখনো ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। কি হিসেবে? হিসাবটা কি না, আচ্ছা। আমার সবকিছু মিলেই তো। হুম। একজন উপবিশ্বাস হওয়ার পেছনে মানুষটা, একজন মাতৃত্বের স্বাদেই মানুষটা, আমার গার্জিয়ান, আমার সন্তানের বাবা। সব ফেলে দাও, সব হারিয়ে গেল জীবন থেকে, আচ্ছা। নতুন অপু বিশ্বাস, নতুন শাকিব খান, হ্যাঁ। এগুলো হয়নি। আচ্ছা। তাহলে এখনো কি, যদি একজন ইয়াং, এখনো ইয়াং, মানে আরো আরো পিছনের দিকে যাচ্ছি, যখন আরো ছোট ছিলে, আরো কম এক বয়স বাক্যে ছিল। বলি, হ্যাঁ। একজন সুপারস্টার শাকিব খানকে আমি ভালোবাসিনি। আচ্ছা। আমি যখন ভালোবেসেছি তখন উনি শুধু শাকিব খান ছিলেন। কেন ভালোবেসেছিলেন? কেন ভালোবাসলাম? কেন তা জানি না, তবে না, জানতে তো হবে, তবে মা। এই মানুষটার ভেতরে আমার জন্য অনেক ভালোবাসা দেখেছি। আচ্ছা। কারণ আমার কলেজে গিয়ে এসে দাঁড়িয়ে থাকতো, হ্যাঁ, এগুলো একটু জানি। তারপরে কলেজে গিয়ে দাঁড়িয়ে থাকতো শাকিব খান? হ্যাঁ। আচ্ছা। আমি সানগ্লাস টাংলাস টুপি টুপি পরে? হ্যাঁ, তার একটা অ্যালোরিং আলা গাড়ি ছিল। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা সেও জানে। হ্যাঁ। তারপর আমাদের বগুড়া পর্যটনে একটা হোটেল আছে, আগে সেখানে বলো, উঠতেন। যখন
জন্য দাঁড়িয়ে থাকতো, ওটা হ্যাঁ। যখন প্রথম দেখলে মানে আগের থেকেই তুমি জানতে যে তোমার জন্য দাঁড়িয়ে থাকে বা খবর পেয়েছো এরকম? হ্যাঁ, আমাকে ফোন করতো যে আমি চলে আসবো। আমি বলছি, হোয়াট, কি বলে? বলে হ্যাঁ। তখন তোমাদের কি ছবি কয়টা হয়েছে? তখন মাত্র কোটি টাকার কাবিন হয়েছে। কোটি টাকার কাবিনের কাছাকাছি গেছো গিয়ে? আচ্ছা, ওকে, হ্যাঁ, যাও, তো বলো। ওই জায়গা থেকে এটা আমাকে অনেক বেশি মানে খুব স্বাভাবিক না, আমি মাত্র কলেজে উঠেছি, এটা আমার কাছে তো অন্যরকম একটা তখন ড্রিম ওটা একটা ব্যাপার। উনি তখনও তো শাকিব খানই। উনি তখন শুধু শাকিব হ্যাঁ, খান। হ্যাঁ। তো সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর এত সুন্দর একটা ছেলে, এত বড় নায়ক, আমার জন্য এক্স্যাক্টলি। কলেজ পড়ুয়া একটা মেয়ে আমি, কোমল কোমল মন। তারপর আমার জন্য সে শ্যামলী বাস, মানে শ্যামলী বাসে করে সে না, কোথায় বগুড়ার কি একটা গল্প বলছিল, বগুড়ার কোন রিসোর্ট বা কি জানি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের পর্যটন যে রিসোর্টটা ছিল সেখানে সে উঠতেন বেশি সময়। আচ্ছা। আর হচ্ছে শ্যামলী বাসে করে বগুড়ায় তোমার সাথে দেখা করার জন্য ওই হোটেলে যেতেন? আচ্ছা। ওখানে স্টে করতেন। আচ্ছা। আর আমাকে বলতো যে তুমি জাস্ট 1 ঘন্টা পর বাইরে আসবা, আমার গাড়িটা দেখতে পারবা। এটা উনি কিভাবে বলতেন একটু বলো না, শুনি টেলিফোনে। তাতে মিমিক্রি হয়ে যাবে। একটু দাও। তার মিমিক্রি আমার থেকে ভালো কেউ পারে না। ওইটুক শুধু শুনতে চাই। না, তখন তো আসলে এই ব্যাপারটা খুব কম ছিল। তখন ধরো ফোন দিত তো, হ্যাঁ। হ্যালো বব, জাস্ট জাস্ট 1 ঘন্টা পর তুমি তোমার কলেজের বাইরে আসবে, তারপর দেখতে পারবে। ওরে রোমান্স, আরে বাপ রে, রোমান্স আছে কিন্তু। আর সে তো খুব আস্তে কথা হ্যাঁ, বলতো। সে খুব আস্তে আমি কথা অনেক বলে। সময় ভাবতাম কি, হ্যালো হ্যালো, কি বলছেন আপনি? শুনতে পাওনি? উফ। তুমি নিশ্চয়ই শুনেছিলে, আর একটু শুনতে চাচ্ছিলে। না, আমি তো ভয়ে শুনতে পারতাম না দাদা। অনেক সময় ভয়ে আমার কান বন্ধ হয়ে যেত, মানে আমি এমন করে আরেকটা কানে দিতাম। আই ডোন্ট নো, এটা আমার কি একটা ব্যাপার, আমি অনেক ভয় পেলে আমার একটা কান বন্ধ হয়ে যায়। আচ্ছা, তারপর আরেকটা কি আর বলছিলে? তারপর শ্যামলী? হচ্ছে শ্যামলী বাসে করে সে চ্যাংরাবান্ধা বর্ডার হয়ে একবার ইন্ডিয়া গেছে। তো জাস্ট বাস থেকে নেমে তার ড্রাইভার ছিল একজন মনসুর আমাকে ফোন করেছে। ফোন করে বলতেছে, আপা আমরা না চ্যাংরাবান্ধা বর্ডার। আমি মানে তখন ভোরবেলা, মানে রাতে ইন্ডিয়াতে যাচ্ছিল কেন বগুড়া ছেড়ে? ইন্ডিয়াতে তখন আমি তুমি ছিলাম। ছিলে। আচ্ছা, মানে বগুড়াও না, মানে যেটাকে বলে বর্ডার ক্রস করে ওই পারে চলে যাওয়া। আরে বাপরে, বর্ডার ক্রস ভালোবাসা। হ্যাঁ, বর্ডার ক্রস ভালোবাসা। তো তারপরে ধরো বলেছে পরে, আমি তো মানে 4 হাত পে লাফায় উঠেছি। আর আমার মেজো বোন অলওয়েজ আমাকে সাপোর্ট দিত এই বিষয়টা, কারণ আমার মেজো বোনই সবকিছু জানতেন। যখন বললাম দিদি এই অবস্থা, তখন দিদি আবার দাদাকে বললো যে সাকিব থেকে, দাদাও তো 3 হাত পে লাফায় উঠছে। তখন ভোরবেলা আর কি, মানে সারা রাতের বাসে সে এসেছে এবং শুটিং এ ফাঁকি দিয়ে, পরে কিন্তু সকালে শুটিং, সমস্ত আর্টিস্ট কিন্তু ওখানে রেডি। আচ্ছা। সেই ফাঁকি দিয়ে সে এসেছে। হিরোইন তো এদিকে, তার ওই ছবির না, তার লাইফের হিরোইনটা এখানে। হ্যাঁ। তো ওই জায়গা থেকে পরে দাদাকে বললাম, দাদা যেহেতু দিদিদের গাড়ির বিজনেস, তো দাদা সঙ্গে সঙ্গে বললো যে ঠিক আছে, একটা গাড়ি নিয়ে ড্রাইভারও রেডি থাকতো, বর্ডার অব্দি চলে গেল। আর তাদের বাসা থেকে ওই বর্ডারের ডিস্টেন্স হচ্ছে 1.5 ঘন্টার মতো। জাস্ট 1.5 ঘন্টা, মানে আমার দাদা নিজেই চালাইলো, আমিও ছিলাম দাদার সাথে, মানে উড়ে গেল। উড়ে গিয়ে তাকে নিয়ে তারপরে শিলিগুড়িতে একটা হোটেল ছিল, অ্যাপোলো হোটেল, সেই হোটেলে দাদা আবার ফোনে বুক টুক দিয়ে রেখেছে যাতে না আসে। তো এই তো